কনফিডেন্ট ছিল যে আমি লাদাখ কমপ্লিট করে আসবো, আর আমার স্বপ্ন এটাই ছিল যে আমি স্কুটিতেই করবো। তাদের কিন্তু কমন প্রশ্ন এটাই থাকে যে আমার বাইকটা কি পাশে চড়তে পারবে। ততক্ষণ আমার কাছে 4-5 ঘন্টা সময় আছে, আমি হাঁপাবো, রেস্ট নেবো, খেলবো। এই আমার গার্ড এখনো নড়ছে, এরকম গার্ডটা কিন্তু ঠিক করানো হয়নি, ভাঙা আছে, সামনে থেকে ভাঙা আছে। ওয়ার্ল্ডে এরকম কেউ আছে যে ফার্স্ট ট্রেকেই সোজা এভারেস্ট বেস ক্যাম্প গেছে, এটা অনেকেই জানে। ড্রিম লাদাখ, ডু লাদাখ, ড্রিম লাদাখ, ডু লাদাখ। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। এখন তোমরা দেখতে পাচ্ছ সন্ধ্যা হচ্ছে, আমি অফিস থেকে বেরিয়ে এসেছি। আমি আমার অফিস থেকে বেরিয়ে এখন যাচ্ছি সোদপুরের দিকে। আমার কাছে রয়েছে CBR 250। তো এখন আমি যে কারণে সোদপুরে যাচ্ছি সেটা হচ্ছে অভিষেক দার সাথে মিট আপ করতে। অভিষেক দা বলতে ফাইনাল ডেস্টিনেশন, যিনি ইয়ামাহা অ্যারক্স স্কুটি নিয়ে কলকাতা থেকে দাদা গেছিল লাদাখ, এবং সেখানে গিয়ে লাদাখ ফুল সার্কিট এক্সপ্লোর করে এসছে, এবং তার সাথে লাদাখে ক্যাম্পিং অবধি করে এসছে। মানে ভাবা যায় আমরা বাইক নিয়ে এগুলো মানে কি এক্সট্রিম লেভেল হয়ে যায় অনেক সময়। আমরা ভাবি যে আচ্ছা লাদাখে গিয়ে সোলো যাওয়া, প্রথমবার ফার্স্ট রাইড লাদাখ সোলো, তারপরে লাদাখে গিয়ে ক্যাম্পিং করা, সেটাও পুরোপুরি নিজে একা, উইদাউট এনি হেল্প অফ এনিওয়ান। মানে ভাবার বাইরে, বিশাল বড় অ্যাচিভমেন্ট অ্যাজ এ বাইকার। তো এইরকম একজন দাদা যার বাড়ি সোদপুরে একদম আমাদের কাছে, তো তার সাথে তো দেখা না করলেই নয়। কারণ রাইডিংয়ের প্রথম জায়গা যেটা, সেটা হচ্ছে শেয়ারিং এক্সপিরিয়েন্সেস। একটা জায়গায় তুমি বেড়াতে গেলে, সেখানে গিয়ে তোমার যে এক্সপিরিয়েন্স হলো সেখানকার সেই এক্সপিরিয়েন্স, আর এক জায়গাতে অন্য একজন গেল তার এক্সপিরিয়েন্স। যখন এই মিট আপগুলো হয় তখন মেনলি কী হয়, এই এক্সপিরিয়েন্সগুলো শেয়ারিং হয়, এর থেকেই একটা স্ট্রং কমিউনিটি বিল্ড হয়। তো মেন যাওয়ার উদ্দেশ্য হচ্ছে ওটাই, গিয়ে অভিষেকদার সাথে দেখা করা এবং তার কাছ থেকে তার লাদাখের যে সমস্ত এক্সপিরিয়েন্স আছে, ঘটনাগুলো আছে, সেইগুলো সমস্ত শোনা। তো মিট আপটা হবে হচ্ছে প্যান্টলুন্সের কাছে, সোদপুর। আমরা এখন সোদপুরের দিকে যাচ্ছি, তো চলো। এখন আমরা উঠলাম হচ্ছে বিটি রোডের ওপরে, যাচ্ছি আমরা টুয়ার্ডস সোদপুর প্যান্টালুন্স। রাস্তা মোটামুটি হালকা ফাঁকাই রয়েছে আজকে, যদিও সানডে আজকে, কিন্তু সিগন্যাল পে সিগন্যাল, সিগন্যাল পে সিগন্যাল, সিগন্যাল পে সিগন্যাল। যাই হোক, চলে তো এসছি, লোকেশন তো দেওয়া আছে এখানেই। দেখি লোকজন তো মোটামুটি রয়েছে প্রচুর মনে হচ্ছে। গাড়ি কোথায় রাখা যায়, মনে হচ্ছে এখানেই। কোনো কাট নেই, মানে ঠিক জায়গায় কাট লাগাতে যাই না, কথায় ফাম্বলনেস বেশি ছিল, এডিটিং জানতাম না। এবার বলে না, লার্নিং ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবো, ওই ভিডিওতে আমি কতটা চাইল্ডিশ ছিল ভিডিওটা। সেখান থেকে আস্তে আস্তে আমার একটা ছোট, মানে পুরুলিয়া হলো, ছোট ছোট রাইড বা এমনি ঘুরতে যাওয়া। এভারেস্ট বেস ক্যাম্পটা আমার খুবই ইয়ে ছিল। এভারেস্ট বেস ক্যাম্পে যে দাদা, মানে এনার সঙ্গে আমার পরিচয় হয়, তো ইনি এভারেস্ট বেস ক্যাম্প থেকে এনার ইয়ে হয়। তারপর ওখান থেকে আরেকটু ফাইন টিউন হতে হতে কেরালার পর থেকে। তো এটা এডিটিংটা কিন্তু একবারেই আসেনি, ভুল থেকে আস্তে 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 2 to 2.5 ইয়ার্সে শিখে কোথায় ভুল করেছি সেটাকে রেকটিফাই করেছি করে। আর ও এমন একজন ছিল যে কনফিডেন্ট ছিল যে আমি তো বেসিক্যালি সবার মতো রেগুলার রাইড করি না। আমার চ্যানেলে গিয়ে যদি দেখো, আমি রেগুলার করি না, আমি ঘুরতে খুব ভালোবাসি সব রকম। ও কনফিডেন্ট ছিল যে আমি লাদাখ কমপ্লিট করে আসবো, আর আমার স্বপ্ন এটাই ছিল যে আমি স্কুটিতেই করবো। মানে যেহেতু স্কুটি দিয়ে পারপাসটা এটাই ছিল, ফার্স্ট এপিসোডটা আমি এই রোডের উপর দিয়েই গেছি। আমি ওখানে পারপাসটা বলেছিলাম যে অনেকের কাছেই পাওয়ারফুল বাইক থাকে না, তাদের কিন্তু কমন প্রশ্ন এটাই থাকে যে আমার বাইকটা কি পাশে চড়তে পারবে। একদম ঠিক তো, মানে সবার যেটা ধারণা থাকে যে আমার গাড়িটা লো সিসির, আমি যেতে পারবো কিনা, বা কম সিসির গাড়িতে হয় কিনা, অটোমেটিক গিয়ার একটা সমস্যাও হয়। হ্যাঁ, এই গাড়িটা কিন্তু আমার আগে ছিল না। আমার কাছে একটা পুরনো প্লেজার স্কুটি আছে, এখনো আছে, ওটা নিয়ে আমি অফিস যাই, রোজ বরানগর থেকে মেট্রো ধরি, এর প্রতি রোজ যাই সকালে বিকেলে বেরিয়ে। তো আমি যখন গাড়ি কিনতে গেছি, আমি 3টে ছবি দিয়েছিলাম লাদাখ সিরিজের আগে কমিউনিটি পোস্টে। একটা হিমালয়ানের ছবি দিয়েছিলাম, একটা এপ্রিলিয়ার দিয়েছিলাম, আর একটা এটা দিয়েছিলাম। এবং আমার মাইন্ড পুরো সেট ছিল আমি এপ্রিলিয়া কিনে নিয়ে যাব। লাস্ট মোমেন্টে প্ল্যান চেঞ্জ হয়ে এপ্রিলিয়া থেকে অ্যারক্স করি, শুধু একটা কারণে,
সেটা হচ্ছে লিকুইড কুলড ইঞ্জিন। হ্যাঁ, ওটা ছিল এয়ার কুলড Air ইঞ্জিন, cooled, এটা লিকুইড কুলড। আমি জানি যখন আমি হাইওয়েতে চালাবো এরকম হতেই পারে, আমাকে অ্যাট এ স্ট্রেচ চালাতে হবে। এয়ার কুলড ইঞ্জিনে কি হচ্ছে, আমি 80-90 কিলোমিটার বাদে বাদে আমি যদি রেস্ট না দিই ইঞ্জিনটা সিজ করি। এ তো আমি টানা 300 কিলোমিটারও চালিয়েছি, 250 কিলোমিটারও চালিয়েছি। হ্যাঁ, ফুয়েল ফিল আপটাও সামনে আছে, এটা একটা অ্যাডভান্টেজ। তো স্কুটি নিয়ে যাওয়ার মেন পারপাস এটাই ছিল যে স্কুটি নিয়ে যদি অনেকে স্কুটি বললেও অফেন্ডেড হয়, অবভিয়াসলি এটা স্কুটি না, স্কুটার, কারেক্ট টার্ম স্কুটার, আমি নিজে ভুল। তো স্কুটার নিয়ে যদি কমপ্লিট করে আসি তো অবভিয়াসলি যাদের কাছে 150 সিসিরও বাইক আছে সে জানবে যে আমি করতেই পারবো, কেন পারবো না। এটা নিয়ে যদি করতে পারি তো ওটা নিয়ে কেন পারবো না। তো এই জাস্ট একটা মোটিভেশন পুশ দেওয়ার জন্য স্কুটার নিয়ে স্পেসিফিক্যালি করা। ফটিলাতে বেসিক্যালি আমি ডাইরেকশনাল মুভমেন্টটা কন্ট্রোল হয় না, ওই দিকেই যায়। উমলিংলার স্বপ্ন শেষ, আর হবে না। হ্যাঁ, আর হবে না, আমি বাড়ি চলে আসব। ডায়লগটা সেটা ছিল যে আমি এটাকে হাঁটিয়ে নিয়ে হলো পৌঁছাবো। এইটা মানে মজাদার। ওটা হয়েছিল আমি হাঁটিয়ে নিয়ে গেল। আমি ফটিলাতে গিয়ে আটকানোর পর আমি কোথায় আটকেছিলাম অ্যারাউন্ড সকাল 9:30-10টা নাগাদ। ওইখানে ওইসব জায়গায় গিয়ে টোটালি যখন থেমে যায়, তারপর আমি যখন ভাবলাম যে আমাকে হানলে যদি নেমেই যেতে হয়, নামাটা তো প্রবলেম নেই, গড়িয়ে গড়িয়ে নামবে, যদি নামতেই হয় আমি এখন কেন নামবো, বিকেলে নামবো। ততক্ষণ আমার কাছে 4-5 ঘন্টা সময় আছে, আমি হাঁপাবো, রেস্ট নেবো, ঠেলবো, হাঁপাবো, রেস্ট নেবো, ঠেলবো, দেখি কত মানে আছে। যদি হয় এরকম করতে 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 কিছুক্ষণ, এবার কি হয় ইঞ্জিনকে কিছুক্ষণ রেস্ট দিলে না ওর মধ্যে আবার একটু পাওয়ার জেনারেট হয়। রেস্ট দিয়ে আবার চালাচ্ছিলাম, আর 50 মিটার 100 মিটার গিয়ে দাঁড়িয়ে পড়ছিল। এরকম করতে করতে যেই ফটিলাটা ক্রস করলাম, ফটিলা ক্রস করার পর আবার নিচে নামা, হ্যাঁ নিচে নামা, আবার উমলিংলাতে অল্প আটকেছে। আর কারণ উমলিংলাতে আমি বুঝে গেছি আমি আর ওই রেস্টটা দেবো না। আমি ভিডিওতে বোধহয় বলেছি কোথাও প্র্যাকটিক্যালি, আমার মনে আছে। তো ওই সিনটায় আমি টোটালি মানে ভিতর দিয়ে কান্না এসে গেছিল, আমি কোনো মতো কন্ট্রোল করেছিলাম নিজেকে। হ্যাঁ, আছে আমার র ভিডিওতে অনেক কিছু, কিন্তু শুনতে হয়তো চাইল্ডিশ লাগবে, আমি তো বোঝাতে পারবো না কাউকে। অনেক জায়গাকেই কেটে দিয়েছি আমি ইয়ে থেকে। সব জায়গায় ফিলিংটাই অন্যরকম থাকে, সব অজানা তো, আমি চিনি না। আবার এই সিচুয়েশনে আমার এই অবস্থা হয়ে গেছে, কোথায় যাই বা কি করি। মনের জোরটাই আগিয়ে নিয়ে গেছে। ওই একটাই জায়গায় আমি একটা আনকনভেনশনাল এবং ভুল কাজ করেছি, সেটা হচ্ছে আমি সবসময় রোড সেফটিকে তো প্রেফারেন্স দিয়ে গেছি সবকটাতে। ওইখানে আমি মাইন্ডসেট করে নিয়েছিলাম আমার সঙ্গে যাই হবে না কেন আমি আর থ্রটল ছাড়বো না, থ্রটল উমলিংলা টপেই গিয়ে ছাড়বো। একবার ছাড়লে আর পরে আমি পিক আপে গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে ধাক্কা মেরে, তেল শেষ হয়ে যাওয়ার মতো ওইরকম একটা ঝটকা মেরে দেয়। ওইখানে আমি ভেবেছিলাম যে আমি থ্রটল ছাড়বো না, যা হওয়ার হয়ে যায়, ওই একটাই পয়েন্টে। তারপর উমলিংলা অব্দি যাওয়ার আগেও বোধহয় 1-2 বার দাঁড়িয়ে ছিল, কিন্তু পৌঁছে গেল। ধরে কতক্ষণ প্রায় ধরে রেখেছিলে টানা, মানে কারণ চিসুমলে ওই ব্রিজটা থেকে তো উমলিংলা তো বেস্ট ডিস্টেন্স। প্রবলেম আমি ম্যাপটাও এনেছি, আমি দেখাচ্ছি। আগে একটু আমি সিঙ্গারাটা শেয়ার করি। কলকাতা থেকে লাদাখ সব জায়গায় আলুর খোঁজটা কিন্তু হেভি। আমি যেহেতু আমার নেক্সট ভিডিওটাই এক্সপেন্সের উপর আসবে, আমি এক্সেলে বানিয়েছিলাম 51,900 টোটাল এক্সপেন্স। আমি 2,500 টাকা পার ডে আমি দেখলাম। হ্যাঁ, তার মধ্যে আমার পেট্রোল হচ্ছে 15,800, 154 পয়েন্ট সামথিং লিটার। এখান থেকে এখানে 6,257 কিলোমিটার টোটাল রিডিংটা আমার মনে আছে। 6,257 একটু দেরি হয়ে গেল। 6,257 কিলোমিটার কলকাতা টু মানে বাড়ি টু বাড়ি। কত কিলোমিটার? হ্যাঁ, 6,257 কিলোমিটার। 6,257। কারণ এখান থেকে মানালি হচ্ছে 2,000 কিলোমিটার, মানালি টু কলকাতা আবার 4,000, বাকিটা 2,257 কিলোমিটার। ওকে, এটাই শুধু এনেছি আমি। এটার কন্ডিশন দেখেছেন? এটা যদি আমি স্ক্যান করে ছাড়ি কিছু বুঝতে পারবেন না। হ্যাঁ, ম্যাপটা যেটা আমি হাতে পুরো বানাই, এটা আমার ট্যাঙ্ক ব্যাগের সামনে লাগানো ছিল। এখন মনে হয় মানে সবাই যেটার জন্য সবথেকে বেশি ওয়েট করছে, প্রথম হচ্ছে তোমার এই অফলাইন ম্যাপ, আর হচ্ছে এক্সপেন্সটা। ওটা হচ্ছে এক্সপেন্সটার জন্য আরো বেশি করে বানাচ্ছি আমি, ওটা চলে আসবে। এই অফিসের জ্বালায় তো আর রোজ রাত্রিরে আসি, তারপর একটু যা টাইম পাই, সেই জন্য আমার একটু টাইম লাগে। আমি বোঝাতেও পারিনি যে আমি সপ্তাহে একটা কেন করে ভিডিও ছেড়েছি, ওইটাকে তো ভালো করে বানাতে হবে আমার কাছে। একবার করে আসি। এম এটাই ছিল যে লাদাখের এই জার্নিটা শুধু তাদের জন্য হোক যাদের লাদাখটা স্বপ্ন, কিন্তু তার সঙ্গে তাদের যাওয়ার আগেই তারা ভাবে যে পিছুটান আমার কিছু হলে আমার ফ্যামিলির কি হবে।
রাস্তায় কিছু এত দূরের রাস্তা, এত দূরের রাস্তা। তো তারা যেন আমি লাদাখ পৌঁছাই আমি যেন বাড়িতে সেফলি পৌঁছাই। যারা বাড়িকে বেশি ভালোবাসে লাদাখের থেকেও, তাদের জন্য এই সিরিজটা বানানো। স্পিড লিমিটটা 60 এর মধ্যে লাগবে, 60 65 এরকম, 50-60 তার বেশি। একটা এক্সপ্রেস ওয়েতে মাঝে মধ্যে নিজেই বুঝতে পারতাম না কখন 85 হয়ে যেত, মানে খাঁখা করছে পূর্বাঞ্চল আর ইয়মুনা এক্সপ্রেস। ইয়মুনা এক্সপ্রেস ওয়ে তো স্ট্রেঞ্জ কাহিনী, নিজে ভুলেই গেছি পেট্রোল ভরতে, বেরিয়েছিলাম আগ্রা থেকে, পেট্রোল ভরতে ভুলে গেছি, এক্সপ্রেস ওয়েতেই আবার ব্ল্যাকে পেট্রোল কিনতে হলো। ওই প্রথম ভুল হয়েছে আমার। হ্যাঁ, এবার আমি দেখছি আমার লাস্ট ইন্ডিকেটর ব্লিঙ্ক করছে, আমাকে টোল থেকে বললো যে আরো 60 কিলোমিটার দূরে। তো 60 কিলোমিটার একটা ইন্ডিকেটর ব্লিঙ্কে আমি পৌঁছাবোই, তখন ব্ল্যাকে কিনতে হলো, আর কি করবো। আচ্ছা আমাকে একটা বলি, আমরা যখন যাই না, যখন আমার মাথায় চলে আসবে এটা আমাদের 10 কিলোমিটার রেডিয়াসে হয়তো কেউ নেই আমার সঙ্গে, আমি উঠছি, ইনকেস আমার সঙ্গে এনিথিং কিছু হতে পারে, ধরুন আমি পড়ে গেলাম, হোঁচট খেলাম, বা বাইক খারাপ হয়ে গেল, এনিথিং গোজ রং, নোবডি ইজ দেয়ার টু হেল্প মি আউট, তখন কনফিডেন্স লেভেলটা ড্রপ ডাউন হয় না? হয়তো রাত্রিবেলা ভয় লাগে না? অত বড় অ্যাক্সিডেন্ট হয়নি, কিন্তু তো লাদাখে পৌঁছানোর আগেই তো মান্ডিতে যাচ্ছি, আমি ওটাই বলতে যাচ্ছি। গাড়ির কোনাটা ভাঙা, সামনে পাথর পড়ে গেছে। এখনো আমি এই দেখুন, এই আমার গার্ড এখনো নড়ছে, দেখুন গার্ডটা কিন্তু ঠিক করানো হয়নি, ভাঙা আছে, সামনে থেকে ভাঙা আছে, গার্ড ঠিক করানো হয়নি নাম্বার 1। আর এই দেখুন আমার সিটটা এখনো খাবলা ওঠানো, এইটা খাবলা ওঠানোটা হয়েছিল সিয়াচেনে যাওয়ার আগে, প্যানামিকে বেড়াল বা কুকুর কিছু একটা কেটেছিল জানি না, ও আমার সিটি নতুন সিট। তারা যখন পাসগুলোতে উঠছিল আপনার এত সাহস আছে, ভয় লাগে না তা না, ভয় লাগে। বাইক নিয়ে ঠিক আছে, এখন আমি কালকে শেষ করলাম আপনার এভারেস্ট বেস ক্যাম্পটা, একা পৌঁছে গেছে, উইদাউট পোর্টার, উইদাউট মানে একা, ওটা একটা বড় ব্যাপার, কেউ একজন সঙ্গে থাকলে দ্যাট ইজ মাই লাইফ ফার্স্ট এন্ড লাস্ট ট্রেক। আমি কোনো ট্রেক কিন্তু করিনি, আমি জানি না ওয়ার্ল্ডে এরকম কেউ আছে যে ফার্স্ট ট্রেকেই সোজা এভারেস্ট বেস ক্যাম্প গেছে, এটা অনেকেই জানে না। অবস্থা খারাপ হয়ে গেল, আর আপনি 130 কিলোমিটার আপ এন্ড ডাউন আমাকে লাগে আপনি একা ক্যাম্পিং কি করে করলেন? আরে ওই তো যার নিজে ক্যাম্পিংটা আছে শিশুতে মরুভূমির মতন জায়গা, কেউ নেই। আমি সেকেন্ডটা আমি বলছি একদম মরুভূমি, মানে আশেপাশে কেউ নেই, পশু কোনো জানোয়ার চলে আসলো রাত্রিবেলা, একদম আশেপাশে কেউ নেই। প্যাংগংটাও আমি করেছিলাম মান আর মেরাকের একদম এক্স্যাক্টলি মিডলে। আমি ভিডিও শটটা মানে ড্রোন শট নিয়েছিলাম, তখন আপনি বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি কতটা দূরে মেরাক ছিল। আমার কিন্তু আশেপাশে কেউ ছিল না অ্যাকচুয়ালি, ওই জন্যই আমি জানেছিলাম এত সাহস আসে কোথায়। আরে আপনি মানুষের কথা ছেড়ে দিন, আপনি পশু পাখিও তো চলে আসতে পারে, কে বাঁচাবে আপনাকে? কিছু বলেনি যে মিলিটারি জানা ছিল যে এখানে আপনি একা কার পারমিশন নিয়েছেন? কেউই তো ছিল না। সেই জন্যই তো লোকালয় থেকে দূরে করা। আপনি যদি মানে কোনো ভিলেজে ক্যাম্পিং করে দিয়েছেন তাহলে তো এর রক্ষে নেই, ও লোকাল লোক এসে সরিয়ে দেবে, কেউ না কেউ গাড়ি করে দেবে। কেন আমি 3টে ক্যাম্পিং স্পট, প্রথমটা ছিল আমার শিশুতে করার কথা ছিল কক্সারে, কিন্তু করলাম শিশুতে এই জন্য কারণ যাওয়ার সময় রোহতাং পাসে আমায় চড়তে দিল না, রোহতাং পাস বন্ধ ছিল, আসার সময়ও শুনি রোহতাং পাস বন্ধ। মোস্ট অফ দ্য টাইম বন্ধ। হ্যাঁ, আর সবাই বলছে, ওখানকার লোকেরাই বলছে যে এখন 2 হুইলার অ্যালাউ করে না, কিন্তু রোহতাং পাস কিন্তু এখনো অফিসিয়ালি যদি ওয়েবসাইটে যান 2টো পাস হয়, একটা রোহতাং পাস যেটা পাসে ঢুকে নেমে আসতে হয় সেম পথ দিয়ে, আর একটা হচ্ছে বিয়ন্ড রোহতাং পাস। বিয়ন্ড রোহতাং দিয়ে লোকে আগে যে যখন অটল টানেল ছিল না সেই রুটটা, ওল্ড রুটটা, বিয়ন্ড রোহতাং পাস নিয়ে বাইকে বা গাড়ি করে যেতে হতো। সেটা কিন্তু যখন বিয়ন্ড রোহতাং পাস পারমিটে ঢুকবেন ওখানে এখনো বাইকের অপশন আছে 50 রুপিস দিয়ে, কিন্তু ওরা বলছে অ্যালাউড না। যাওয়ার সময় তো যেতেই দিল না, আসার সময় ওটা ওয়ান ওয়ে করা ছিল। আমি তখন ব্লগে দেখেছি মানে রোহতাং পাসটা অ্যালাউ করে না। আচ্ছা, তো অটল টানেল হয়ে গেলাম, আর অটল টানেল হয়ে যখন যাচ্ছি প্রথমত তো সিচুয়েশনগুলো এত মানে প্রত্যেকটা সিচুয়েশনই এত নেগেটিভ হয়ে গেছিলো শুরুর দিকেই। মান্ডিতে প্রথমে পড়লাম, আছাড় খেলাম, ভাঙলো, এই বাঁ হাতের ব্যথা আমার তো মনে আছে যে কতদিন ওই ব্যথা ছিল, শুধু গার্ডটা ছিল। মানে মানালি হয়ে না জম্মু হয়ে, কোন রুটটা? জম্মু হয়ে গেলে অল্টিটিউড সিকনেসের কথা চিন্তা করতে হবে না, ওটা আরো গ্র্যাজুয়াল ইনক্রিজ হচ্ছে হাইট, এবং দুটো জায়গায় কভার হবে। আর যদি এরকম আমার মানে ইয়ে না থাকে যে আমাকে শুধু লাদাখই করতে হবে, যদি এরকম কোনো ইয়ে না থাকে তাহলে আমি বলবো জম্মু হয়ে গিয়ে মানালি হয়ে আসবো। কোনটা ভালো? আমি ওই রাস্তাটাও গেছি, এই রাস্তাটাও গেছি। তোমার কি সোনমার্গ, দ্রাস এগুলো খুব ইচ্ছা আছে? তাহলে আমি বলবো জম্মু হয়ে, কার্গিল হয়ে,
একবারে যদি সবকিছু কভার করতে দাও তাহলে ওটা দিয়ে লম্বা হবে কিন্তু জার্নি তোমার, জার্নি লম্বা। জম্মু হয়েও যেতে পারো তুমি, মানালি হয়েও গিয়ে ওই দিক দিয়েও নামতে পারো। তাহলে কি করবে, যাওয়ার সময় আসার সময় দেখবে আমি দেবরিং হয়ে লে মানালি হাইওয়েতে ঢুকেছি, তুমি সোজা লেতে চলে যাবে না, তুমি প্যাং ক্রস করার পর মোড়ে প্লেন ক্রস করার পর দেবরিং থেকে যেটা থেকে আমি ঢুকেছি আগে করবে সোকার সোমরিরি, মানে আমি যেটা করেছি তুমি ঠিক তার উল্টোটা করবে, করতে 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 লেতে পৌঁছাবে, লে থেকে তুমি চলে যাবে হচ্ছে কার্গিলের দিকে, গিয়ে ওই রাস্তা হয়ে ফিরবে। এটা হচ্ছে নাম্বার 1। আর নাম্বার 2 যদি কাশ্মীর হয়ে যাও তাহলে এইটা হয়ে ফিরবে। এতে তোমার একটাই লস হবে, তুমি তাংলাংলা পাস পাবে না। ড্রিম লাদাখ, ড্রিম লাদাখ, ড্রিম লাদাখ, ড্রিম লাদাখ। টাইম হয়ে গেছে 9:42, এখন আমরা বেরোচ্ছি। মিটআপ মোটামুটি কমপ্লিট, তো অনেকটা সময় আমরা এখানে স্পেন্ড করলাম একসাথে। চলো আবার দেখা হবে, ঠিক আছে? খুব ভালো লাগলো, চলো চলো। থ্যাংক ইউ ছোটো। পুলিশ আছে এদিকে? থাক, রং সাইড মেরে লাভ নেই, এদিক দিয়েই পালাই। আসলাম দাদা, চলো ভাই, হ্যাঁ টাটা। সো খুবই ভালো লাগলো দাদার সাথে মিট আপ হয়ে, দেখা হয়ে, কথা হয়ে। তো প্রচুর কিছু জিনিস শেয়ার করলাম, দাদার কাছ থেকেও প্রচুর কিছু জিনিস জানলাম, দাদার লং রাইডের ব্যাপারে, দাদার যে লাদাখ রাইড তার ব্যাপারে অনেক কিছু জানলাম। এবং সিরিয়াসলি বলছি, এত সুন্দর পার্সন, মানে কথা বলে এত ভালো লাগলো এবং এত ফ্রেন্ডলি। তোমরা তো দেখলে ও কীভাবে বোঝাচ্ছিল সমস্ত জিনিসগুলো নিয়ে, প্লাস ওর প্ল্যানিং থেকে শুরু করে রুট প্ল্যানিং, কীভাবে কি করতে হয় না হয় সমস্ত কিছু। কি এটা ট্রেনের চ্যাসিস? দাদা চেপো না, আমাকে ঢুকতে দাও। তো সমস্ত দিক থেকে খুবই ভালো লাগলো। এই ভাইও ছিল আমাদের সাথে মিট আপে। আমি একটু তেল ভরে নেবো এই দিক থেকে, তেল ভরে নিয়ে তারপরে বেরোবো। তো ফুয়েল আপ করা কমপ্লিট, ফুয়েল আপ কমপ্লিট করে এখন আমরা বেরোচ্ছি মধ্যমগ্রামের দিকে, মানে আমার বাড়ির দিকে। বন্ধুরা তোমরা যেরকম দেখতে পাচ্ছ আমি পৌঁছে গেছি অলরেডি মধ্যমগ্রাম, আমার বাড়ি। সো আজকে আমার দিনটা ছিল কিছুটা এরকম, সকালবেলা যেরকম দেখলে গেলাম অফিস থেকে, তারপরে মিট আপের পরে এখন বাড়ি। Dime lo que tú quieres de mi coqueta. Sé lo que te gusta es salir y se suelta. Cuando baila reggaetón pa' mí que muñeca. Me gusta salir y seducir.